চাঁদাবাজি করছে। আপনি এর আগে শোতে এসে বলেছেন, ছাত্রদল যুবদল দুটির কথাই বলেছেন, ব্যবস্থা নিচ্ছেন আপনারা, কিন্তু তারপরও সেটা আসলে থামছে না, সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাহলে ২০ কোটি মানুষকে আসলে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে কন্ট্রোল করবেন? প্রথম উত্তরটা হচ্ছে আমরা এখনো ক্ষমতায় আসিনি, সুতরাং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে যে ব্যবস্থা নেওয়ার কথা এটা এই মুহূর্তে বিএনপির পক্ষে সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে সরকার আছে বাংলাদেশে, বিএনপি নাই কিন্তু একটি সরকার আছে। সো এই সরকারের দায়িত্ব বর্তায় যে বিএনপি বলে না, আওয়ামী লীগ বলে না, জাতীয় পার্টি, জামাত এই এই বিচারে না, এই ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যেই যেখানে যেভাবে যুক্ত তাকে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দুই হচ্ছে বিএনপি যেহেতু ক্ষমতায় নাই কিন্তু দলের দায়িত্বে আছে, সো বিএনপির হাতে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে বহিষ্কার করা। এই ক্ষমতাটি বিএনপি প্রয়োগ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, মোস্ট ঘটনাতে আমরা দেখেছি বিএনপি বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে, শো কজ করেছে, অর্থাৎ বিএনপির হাতে সাংগঠনিক যেই যেই পদক্ষেপ নেওয়া সম্ভব সেই পদক্ষেপগুলো বিএনপি নিয়েছে। তিন হচ্ছে বিএনপির টপ মোস্ট যিনি দায়িত্বে আছেন তিনি তার বক্তব্যে বিষয়টি অ্যাড্রেস করছেন কিনা। আমরা কিন্তু জনাব তারেক রহমান যখনই বক্তব্য দেন আমরা কিন্তু লক্ষ্য করি যে উনি এই ধরনের প্রবলেমগুলোর কথা নিজে থেকেই বলেন এবং বারবার সতর্ক করেন। সো তার মানে দলের টপ মোস্ট পজিশনে যিনি আছেন তার যে সদিচ্ছা কোনো অভাব আছে এটা বলবার কোনো সুযোগ নাই, তিনি তার মতো চেষ্টা করছেন। বিএনপি আন্দোলনে নামলে তার অবস্থা হবে ৫ই আগস্টের মতো। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার তিনি বলেছেন, এবং তিনি এসব হুমকি ধামকি তারা আসলে পরোয়া করেন না বা ভয় পান না। আমি আসলে এই উত্তরটার সাথে আমার ৩ নম্বর দর্শক যে কথাটি বলেছেন সেটাকে এক করে বলি। হ্যাঁ, অর্থাৎ ওনারা নতুন প্রজন্মের যারা জেন জি যারা পলিটিক্সে আসতে চাচ্ছে ওনারা অনেক রকম কথা বলছেন যেটা হয়তো বা ওনাদের যে সাধারণ পপুলারিটি, সাধারণ মাস পিপলের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা সেটাকে কিছুটা এফেক্ট করছে। ওনাদের মধ্যে এক ধরনের অডাসিটি আমরা লক্ষ্য করছি। ওনারা যখন কথা বলছেন আমরা দেখছি ওনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন বর্ষিয়ান এবং সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথার লড়াইয়ে চলে যাচ্ছেন, যেটা আসলে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। দিন শেষে তো আপনি মানুষের জন্য পলিটিক্সটা করছেন, মানুষের কাছে পলিটিক্সটা নিতে চাচ্ছেন এবং মানুষের সমর্থন আপনার প্রতি আদায় করতে চাচ্ছেন। এভাবে কথা বলে বা এই ধরনের হুমকি দিয়ে না আপনি মানুষের কাছে যেতে পারবেন না, মানুষ থেকে আপনার বিচ্ছিন্নতা বাড়তেই থাকবে। আর ৫ই আগস্টের কথা যদি বলেন তাহলে আমি খুবই বিনীতভাবে এটুকুই বলবো যে রাজনৈতিক প্রজ্ঞা এবং বাংলায় আক্কেল একটু ব্যবহার করলে ভালো হয়। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসি। যেহেতু ছাত্র নেতৃত্ব নিয়ে কথা হচ্ছিল, এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নটি আসছে যে প্রতিযোগী কে কার হতে যাচ্ছে, বিএনপি নিশ্চিতভাবে একটি ভালো পজিশনে আছে, এরপর আমরা ইসলামিক দলগুলোর একটা জোটের কথা বলছি, বাম জোটের কথা বলছি, সেই সাথে বিশেষ গুরুত্ব পাচ্ছে যে ছাত্র নেতৃত্বে একটি নতুন দল আসতে যাচ্ছে। কে কার সাথে আসলে প্রতিযোগিতা করতে যাচ্ছে বলে মনে হয়? ছাত্র নেতৃত্বের জোটটি আসলে কিরকম হতে যাচ্ছে, দলটি কেমন হতে যাচ্ছে? জোটের কথা পরে আসছে, কেমন হতে যাচ্ছে আমি খুব আশাবাদী নই। মানে তাদের আশা তারা শুরু থেকেই অনেকগুলো ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট করেছেন। একটা অসাধারণ দল হতে পারত যদি তারা ওই মুভমেন্টের খুব অল্প সময়ের মধ্যে দলটা তৈরি করতেন। এক নাম্বার 2 হচ্ছে তারা সরকারে যদি না যেতেন, তাদের 2 জন প্রথম গেলেন, পরে আরেকজন গেলেন, 3 জন উপদেষ্টা যাওয়া একটা ডিজাস্টারাস ডিসিশন হয়েছে। কারণ এখন সরকারের সাথে এই ছাত্রদের বা তাদের দলের একটা যোগসাজশ আছে, এই পারসেপশন তৈরি হয়েছে। এবং যৌক্তিক কারণে সময় দিলে আমি দেখাতে পারবো কিভাবে উপদেষ্টাদের বক্তব্য ছাত্ররা এন্ডোর্স করছেন, আবার ছাত্রদের কর্মসূচি কিভাবে উপদেষ্টা সরকারে বসে 31 ডিসেম্বর প্রক্লেমেশন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ স্ট্যাটাস দিলেন। উনি কিভাবে বলেন? সরকার তো বললো যেটা আমরা ওন করি না, বাট হি ডিড ইট। সো এইরকম যখন দেখা যায় এই প্রবলেমগুলো হচ্ছে, তারা যদি তখন করতেন খুব ভালো হতো। আর যত সময় গেছে তারা নানান বিতর্কে জড়িয়েছেন, ফিসফাস আছে নানান কিছু, সরকারের উপরে যারা বাইরে আছেন তাদেরও নানা রকম প্রভাব আছে, প্রভাব খাটিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করছেন। সত্য মিথ্যা আমি সেই আলোচনায় ঢুকছি না, পারসেপশন ইম্পর্টেন্ট। এই পারসেপশনটা তৈরি হয়েছে। সো তাদের দলটা আসলে খুব ভালো কিছু হবে আমার এখন আর মনে হয় না। তারপরও আবার খুব খারাপ হবে নট নেসেসারিলি। কারণ হলো যে এই যে যারা দলটা তৈরি করতে যাচ্ছেন এই কয়েক মাস আগেই তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্দান্ত সাহস নিয়ে লড়াই করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং আমাদের শেখ হাসিনার পতনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি খুব গুরুত্বপূর্ণ শব্দটা বলছি। একমাত্র ভূমিকা বা
প্রায় সব কিছু করে ফেলেছেন বলে তাদের যে পারসেপশন আছে, এই যে তাদের এই আচরণের কারণ কিন্তু এটা, তারা মনে করেন অনেকে যে তারাই সব কিছু করেছেন, এতদিন কেন হয় নাই, 28 অক্টোবর কেন হয় নাই। এই যে একটা দীর্ঘ লড়াইয়ের হিস্ট্রি আছে বিভিন্ন জায়গায়, মেইন স্ট্রিম মাঠে, তারপরে ডিজিটাল মাঠে, এগুলোকে তারা ডিনাউন্স করতে শুরু করেছেন। সো আমি খুব বেশি ভালো কিছু দেখি না। পরের যে অংশটা জোট, আমি আসছে যেটা বলছিলেন যে ছাত্রদের সাথে এখন বিএনপির যে ধরনের চাপানুতর হচ্ছে, তাতে এটা বলতে মনে হতে পারে যে তারাও কি বিরোধী দলে দাঁড়িয়ে গেল। আমি আবার এখানে একটা খুব কিউরিয়াস ফেসবুক স্ট্যাটাসের কথা বলছি। ডক্টর আসিফ নজরুল এরকম একটা স্ট্যাটাসের মধ্যে দুই পক্ষকে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর মিস্টার নাহিদ ইসলাম যেভাবে রিয়্যাক্ট করেছেন তার জায়গায়, উনি একটা জায়গায় বলছেন যে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারটাকে তারা বাতিলও করে দিচ্ছেন না। তার মানে আমি মনে করি যে সামনে এই একটা প্রবাবিলিটিও আছে, যদি ইসলামিক ফোর্সগুলো একদিকে থাকে, তারা হু নোজ তারা বিএনপির সাথে ইয়ে করবেন। এবং এই ধরনের যে আলাপগুলো আমরা দেখছি, এগুলো এখনো নির্বাচন আরো কমপক্ষে 1 বছর দূরে আছে। সো এর মধ্যে আমরা অনেক পরিবর্তন আসলে আসতে পারে। জুবিন ফারহানা, সংস্কার প্রস্তাব অনুযায়ী যদি সংসদে উচ্চ কক্ষ হয়, সেখানে যদি সংখ্যানুপাতিক ভাবে আসলে নেতা নির্বাচিত হয়, তাহলে ইসলামিক দলগুলোর যে প্রতিনিধিত্ব সেটি আসলে নিশ্চিত হবে। আপনার কাছে কি এরকম মনে হয় সেরকম কিছু হতে যাচ্ছে? না, দেখুন, সংসদে নিম্নকক্ষে যারাই নির্বাচিত হয়ে আসবে, অর্থাৎ সেই দলগুলোর কোন সাম পার্সেন্টেজ অফ ভোট তো নিশ্চয়ই আছে, না হলে তো নিম্নকক্ষে সদস্য দেওয়া সম্ভব হতো না। সো সেই পার্সেন্টেজের কিছু সুবিধা ডেফিনেটলি উচ্চকক্ষে যারা আছে তারা আনুপাতিক হারে পাবে। তবে হ্যাঁ, এটা তো আসলে নিঃসন্দেহে এটা সত্য যে গত 17 বছর ইসলামিক যে দলগুলো আছে, যেই দলের সঙ্গে যুক্ত থাক না কেন, তাদের উপর দিয়ে নানান রকম ঝড় গেছে, তাদেরকে নানানভাবে সাফার করতে হয়েছে। এবং সো এখন তাদের ভয়েসটা অনেক বেশি শোনা যাবে, অনেক বেশি তাদের মতাদর্শগুলোকে চোখের সামনে দেখা যাবে। সংখ্যানুপাতিক বিষয়টাকে খুব বেশি আসলে চাচ্ছে, বিকজ আপনি দেখেন নিম্নকক্ষে তো সংখ্যানুপাতের বিষয় আসছে না, আসছে তো উচ্চকক্ষে, তাই না? সো উচ্চকক্ষে ধরে নিম্নকক্ষে যদি আপনার 35% ভোট থাকে, তাহলে 100টা আসন যদি হয় উচ্চকক্ষে, আপনি 35 জনকে দিতে পারবেন। আপনার যদি 20% ভোট থাকে, তাতে হয়তো নিম্নকক্ষে আপনার আসন সংখ্যা অনেক কম, কিন্তু উচ্চকক্ষে দেখা যাচ্ছে আপনি 20 জনকে দিতে পারছেন। সো সেই অনুপাতে দেখা যাবে যে আপনার উচ্চকক্ষে বরং রিপ্রেজেন্টেটিভটা অনেক বেশি সংখ্যক হতে পারে, কারণ আপনার নিম্নকক্ষে তো আসলে আনুপাতিক ভাবে না। সো এই দিকগুলো বিবেচনা, হ্যাঁ, তখন হতে পারে উচ্চকক্ষে হয়তো ইসলামিক দলগুলোর এক ধরনের আধিপত্য, এক ধরনের সংখ্যাগরিষ্ঠতা আমরা দেখতে পারি। এটা খুব আশ্চর্য হবার কিছু থাকবে না, বিকজ একটা তো আসলে গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশে যেই শাসন চালিয়েছে, আমি যদি সকল তর্ক একপাশে সরিয়ে এটাও ধরে নেই যে তারা ভোটের মাঠে আসছে এবং ভোট করছে, মানে আমি তর্কের খাতিরে এই প্রশ্নটি যদি আমি টেবিলে রাখি যে আওয়ামী লীগ আসছে ভোট করছে, মানুষ আসলে তাদেরকে কি আদৌ ভোট দেবে বলে আপনার মনে হয়? মানে কয়টা আসন তারা পাবে? হ্যাঁ, তাদের কিছু রিজার্ভ ভোট আছে, যেটা আমি শুরু থেকে বলে এসেছি, একটা সাম পার্সেন্টেজ অফ ভোটার তাদেরকে ভোট দেবেই, কিন্তু সেটা আসলে কতটুকু? সো সেই হিসাবগুলো যদি আপনি আনেন, তাহলে আপনি দেখবেন যে ডানপন্থী বা ইসলামীপন্থী দলগুলোর কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা আমরা নেক্সট ইলেকশনে দেখব। আর একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি ঠাকুরগাঁও থেকে বলছি, মোহাম্মদ আশরাফুল ইসলাম। জি, বলবেন। আমি রুমিন ফারহানা ম্যাডামের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমি চাচ্ছি যে উনি আজকে যৌক্তিক একটা অ্যান্সার পাবো ম্যাডামের কাছ থেকে। ওনার বক্তব্য খুব ভালো লাগে যে এই 17 বছরে মনে করেন যদি আওয়ামী লীগ 50,000 মানুষকে হত্যা করছে বেআইনি ভাবে বা যেভাবে হোক, এই গণহত্যা সহকারে যদিও হয়ে থাকে, এটা আমার মানে একটা ধারণা। তো 71 সালে জামাত ইসলাম যে ভূমিকা ছিল, যে আমরা তো জানি যে 71 সালে 30 লক্ষ মানুষ নিহত হয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, উনি সেক্টর কমান্ডার ছিল, আমরা সবকিছু জানি। কিন্তু জামাত ইসলামের ভূমিকাটা ছিল কি, যে তারা 30 লক্ষ মানুষ হত্যার পিছনে তাদের ভূমিকা ছিল ওতপ্রোত ভাবে, সব রকম ভাবে তাদের সহযোগিতা ছিল। তো সেক্ষেত্রে তাদের কিছু মানুষ বলে যে না, 30 লক্ষ না, 30 মিলিয়ন না, এখানে 3 লক্ষ মানুষ নিহত হয়েছে। আচ্ছা, ঠিকই আছে, তর্কের খাতিরে যদি আমি মেনেও নিই যে 71 সালে 3 লক্ষ মানুষ নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, হত্যা করা হয়েছিল 3 লক্ষ মানুষকে, তাহলে 50,000 মানুষকে হত্যার পর যদি আওয়ামী লীগের নৈতিক সেই না থাকে রাজনীতি করার,
তাহলে জামাতের সেই 3 লক্ষ মানুষও যদি হয়ে থাকে, আপনার প্রশ্নটি আওয়ামী লীগ যদি 50,000 মানুষকে খুন করে মেরে ফেলে এবং তারপর যদি তাদের রাজনীতি করার অধিকার না থাকে, তাহলে 1971 সালে জামাতের সংশ্লিষ্টতায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটি যদি 30 লক্ষ আমরা না ধরে মতানৈক্য থাকার জন্য আমরা যদি সেটিকে 3 লাখও ধরি, তাহলে তাদের ব্যাপারে আসলে কি ব্যবস্থা হবে? দেখুন, জামাতকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসা শক্তপোক্তভাবে আওয়ামী লীগ 94 থেকে 96 তাদের সঙ্গে ছিল, এবং জামাতের ব্রেইন চাইল্ড তত্ত্বাবধায়ক সরকারটাই ছিল আওয়ামী লীগের আন্দোলনের মূল দাবি। 2 হচ্ছে, জামাতকে কিন্তু একটা ট্রায়ালের ভেতর দিয়ে যেতে হয়েছে। যুদ্ধাপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের যারা সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে, বা অনেকে তো এই ট্রায়াল নিয়ে অনেক প্রশ্ন করেন, এবং ট্রায়াল নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তুলবার স্কোপও আছে। অনেক সুখরঞ্জন বালির কথা আমরা জানি, স্কাইপ কেলেঙ্কারির কথা আমরা জানি, সরকার গেছে পাগল হয়ে একটা রায় তারা চায়, বিদেশ থেকে ফরমায়েশি রায় লেখা হতো, সেটাও ফাঁস হয়েছে। সো এগুলো আমরা জানি, কিন্তু তারপরও তারা এক ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে জামাতের নেতাদের যেতে হয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগেরও নাকি বিচার হবে। বিচার হওয়ার পর যদি তাদের নতুন নেতৃত্ব আসে, সেটা তো মানুষ বলছে যে আওয়ামী লীগের ভার যদি নতুন নেতৃত্ব নেয়, নিতেই পারে।